সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলে আমি তোমাদের ইফতাজুল ইসলাম স্যার তোমাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আশা করি করোনার এই দ্বিতীয় পর্যায়ের সংক্রমণকে প্রতিহত করে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো থেকেই আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে সম্পৃক্ত আছি। শিক্ষার্থীবৃন্দ, করোনার এই দ্বিতীয় পর্যায়ের সংক্রমণকে আমরা সব সময় বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করব এবং অন্যদেরকেও মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করব। তো শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয়, সে বিষয়টি হলো সর্বনাশা বিষয় মাদক, যা আমাদের জীবনে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, তা আমরা কখনোই অবশ্যই গ্রহণ করব না। একজন মাদকাসক্ত সে তার নৈতিকতা বিবর্জিত হয়, তার পারিবারিক এবং সামাজিক জীবনে অবক্ষয় নামিয়ে আনে, সর্বোপরি রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই সবসময় মাদককে না 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 বলব। শিক্ষার্থীবৃন্দ, করোনাকালের শুরু থেকে চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুল তোমাদের জন্য ক্লাস পরিচালনা করে আসছে। এই ক্লাস পরিচালনার ক্ষেত্রে কর্ণধার চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ এ কাজে জড়িত আছেন। তাই তোমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবার এসো আজকের পাঠে অগ্রসর হই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পূর্ববর্তী ক্লাসে পদার্থ সম্পর্কে পড়ে আসছো, তাই না? হ্যাঁ, তাহলে পদার্থ কয় প্রকার হতে পারে? তোমরা সঠিক বলেছ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। আমরা আজকের পাঠে দেখব মৌলিক এবং যৌগিক পদার্থকে ভাঙলে আরও ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় এবং সেটাই আজকে আমাদের পাঠের শিরোনাম, পরমাণুর গঠন। পরমাণুর গঠন। যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে অণু পাওয়া যায়, অণুকে বিশ্লেষণ করলে আবার পরমাণু পাওয়া যায়। আর মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে আমরা সরাসরি পরমাণু পাওয়া যায়। আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের এই ষষ্ঠ অধ্যায়ের এই পাঠটি তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সাথে সম্পৃক্ত। আমি আশা করি তোমরা সকল অ্যাসাইনমেন্টগুলি অত্যন্ত আনন্দের সাথে তোমরা করে যাচ্ছ। আজকের পাঠ থেকে তোমরা পরমাণু আইসোটোপ কি বলতে পারবে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা
এবং কিভাবে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয় তা শিখতে পারবে। এবং দুইটি মৌলের ভিন্ন মৌলের পরমাণুর সাথে আবদ্ধ হয়ে যৌগ গঠন করতে পারে কি পারে না সেই সম্ভাব্যতা তোমরা যাচাই করা শিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের পরমাণু কি? পরমাণু হলো কোনো মৌলের ক্ষুদ্রতম অংশ যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। সেই সব আণুবীক্ষণিক কণিকাকে পরমাণু বলা হয়। সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণু শব্দটি ব্যবহার করেন এবং এর প্রতিশব্দ অ্যাটম নাম দেন, এবং ওনার পরমাণু সম্পর্কে মতবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে আরেক বিজ্ঞানী জন ডাল্টন তিনিও এই পরমাণু নিয়ে কাজ করেন এবং বললেন যে পরমাণু, কোনো মৌলের পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর বিশ্লেষণ করা যায় না। কিন্তু আমরা বিজ্ঞানের সংজ্ঞা থেকে জানি পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বিজ্ঞান বলা হয়। এই সংজ্ঞাটি বলার কারণ শিক্ষার্থীবৃন্দ, এরপরও পরমাণু সম্পর্কে আরও বিজ্ঞানীরা আরও গবেষণা করে যান। সর্বশেষ বিজ্ঞানী রাদারফোর্ড ও বিজ্ঞানী বোর তারা তাদের গবেষণায় বলেছেন যে পরমাণুকে বিশ্লেষণ করলে আরও 3টি ক্ষুদ্র মৌলিক কণিকা পাওয়া যায়। এবং বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের ওনারা যে পরমাণুর মডেল দেন সেটা সকলের কাছেই গৃহীত হয়। তাহলে আমরা একটু প্রথম চিত্রটা লক্ষ্য করি। শিক্ষার্থীবৃন্দরা, প্রথম চিত্র দেখো, এটা একটা পরমাণুর মডেল। বিজ্ঞানীরা বলছেন 3 ধরনের মৌলিক কণিকা থাকে। দেখো, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, তারপরে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন। একটা নিউক্লিয়াসের, এই পরমাণুর নিউক্লিয়াস থাকে পরমাণুর কেন্দ্রে, এবং ওই পরমাণুর ভর এই নিউক্লিয়াসের মধ্যেই আবদ্ধ থাকে। ইলেকট্রনের কোনো ভর নেই বললেই চলে। দেখো, এখানে 6টি ধনাত্মক প্রোটন এবং দেখো 6টি ঋণাত্মক ইলেকট্রন আছে। এই অবস্থায় পরমাণুটা আধান নিরপেক্ষ। আধান মিন্স চার্জ নিরপেক্ষ। আর এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের বাহিরে অরবিট বা শেল থাকে, মিন্স কক্ষপথ থাকে। সেই কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায়। এই নিউক্লিয়াস এবং কক্ষপথের মাঝখানে বিজ্ঞানীরা বলেছেন সমস্ত জায়গায় ফাঁকা। এবার আসো, আমরা এই দেখো পরবর্তী চিত্রে একটি মৌল ম্যাগনেসিয়াম আছে। এর থেকে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। প্রথমে আসো, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। দেখো, এখানে প্রোটন আছে 12। তাহলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়ামের প্রতীক, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা
একে আমরা জেড দিয়ে প্রকাশ করতে পারি। তাইলে প্রোটন 12 মানে পারমাণবিক সংখ্যা 12 এবং প্রতিটি মৌলের জন্য আমরা জানি পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট। এবার আসো ভর সংখ্যা। তাহলে কোনো মৌলের ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। তাহলে এবার দেখো ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা, একে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, এখানে দেখো তাহলে এটা হবে নিউট্রন প্লাস প্রোটনের সংখ্যা। নিউট্রন 12 প্রোটন 12 ইকুয়াল টু 24। তাইলে ভর সংখ্যা 24। শিক্ষার্থীবৃন্দ, ফর ইউর ইনফরমেশান, এই ম্যাগনেসিয়ামে আরও দুটি ভর সংখ্যা আছে, 25, 26। তো এখানে এই 24 ভর সংখ্যা ম্যাগনেসিয়ামের পরমাণুর মধ্যে 79% মানে সর্বাধিক আছে। তাই এটা দ্য মোস্ট কমন মাছ ফর ম্যাগনেসিয়াম 24। তাই আমরা এটা ধরে কাজ করছি। এবার আসো এটা সম্পর্কে আমরা আর একটু পরে চিত্রে বিস্তারিত জানব। ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা, ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা n কিভাবে বের করব? যখন আমি একটি মৌলের ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে ওই মৌলের নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে ভর সংখ্যা a মাইনাস পারমাণবিক সংখ্যা z। তাহলে ভর সংখ্যা a 24 মাইনাস পারমাণবিক সংখ্যা 12, তাহলে এর নিউট্রন সংখ্যা 12। এছাড়া ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা 13, 14ও আছে। তো এটাই দ্য মোস্ট কমন। এবার আসো আমরা ইলেকট্রন সম্পর্কে কথা বলি। এবার লক্ষ্য করো, এই যে পরমাণুর চারিদিকে যে কক্ষপথ থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তার নির্দিষ্ট, এবং এটা আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পারি, 2n²। এখানে n হইল কক্ষপথ, এটা n = 1, 2, 3 ইত্যাদি হইতে পারে। তাহলে দেখো 2 × 1² সমান প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2, তারপরে দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18। এইভাবে আমরা কক্ষপথের নির্দিষ্ট ইলেকট্রন সংখ্যাগুলি জানতে পারি। এখন লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা থেকে আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেখো এই ম্যাগনেসিয়ামের বামে নিচে যে সংখ্যা থাকে এটাকে বলে পারমাণবিক সংখ্যা, এবং ম্যাগনেসিয়ামের বামে উপরের দিকে যে সংখ্যা থাকে এটাকে ভর সংখ্যা বলা হয়। এখন দেখো এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। প্রথম কক্ষপথে থাকবে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তাহলে এই 10টা 12টা থেকে 10টা গেলে আর থাকে 2, তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন। এবার দেখো আরেকটি মৌল সালফার। সালফার দেখো, সালফারের পারমাণবিক সংখ্যা হইল 16। তাহলে আমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করতে পারি প্রথম কক্ষপথে 2, তারপরে 8, 10টা 16টা থেকে 10 গেলে আর থাকে সর্বশেষ কক্ষপথে 6। এবার দেখো নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, এর পারমাণবিক সংখ্যা 10, এর ইলেকট্রন বিন্যাস হবে 2 and 8। আবার এখানে দেখো আরেকটা মৌল নিষ্ক্রিয় গ্যাস আর্গন, এর পারমাণবিক সংখ্যা 18। এটাকে বিশ্লেষণ করলে ইলেকট্রন বিন্যাস করলে 2,
8 আর 8। এখন দেখো এই নিয়ন এবং আর্গন দুইটাই নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8, এরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8। এখন দেখো এই ম্যাগনেসিয়ামের পরমাণু যদি দুইটা ইলেকট্রন বর্জন করে তাহলে সে যে এই স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের সমকক্ষতা অর্জন করতে পারে। আবার দেখো এখানে এই সালফার তার সর্বশেষ কক্ষে আছে 6টি ইলেকট্রন, তাহলে সে যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে এই যে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমকক্ষতা অর্জন করতে পারে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো ম্যাগনেসিয়াম যেহেতু 2টা ইলেকট্রন বর্জন করবে তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুতে তখন প্রোটনের সংখ্যা বেশি থাকবে, ইলেকট্রনের সংখ্যা কম থাকবে। যখন এই ইলেকট্রনের সংখ্যা কম থাকে, যেহেতু 2টা কম হবে, তখন ওই পরমাণুটা ধনাত্মক চার্জযুক্ত হবে এবং এই ধনাত্মক চার্জযুক্তকে কি বলে? ক্যাটায়ন। এবার লক্ষ্য করো সালফার, সে 2টি ইলেকট্রন গ্রহণ করলে যেহেতু আর্গনের সমকক্ষতা অর্জন করে তাহলে এই পরমাণুটা 2টা ইলেকট্রন গ্রহণ করার ফলে প্রোটনের চেয়ে ইলেকট্রনের সংখ্যা আধিক্য হবে এবং এর ফলে ঋণাত্মক চার্জযুক্ত হবে। তাহলে এই পরিস্থিতি অবস্থায় আয়নকে বলে অ্যানায়ন। তাহলে দেখো এই যে 2টি ভিন্ন মৌলের এবং 2টি ভিন্ন চার্জযুক্ত ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক এবং এই ঋণাত্মক চার্জের মধ্যে সবসময় একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কাজ করার জন্য তারা একটা আয়নিক বন্ধনে গঠন করে। এখানে বল কাজ করে, আকর্ষণ বল আয়নিক বন্ধনে কাজ করে এবং তারা যৌগ গঠন করতে পারে। এই যে দেখো ম্যাগনেসিয়াম এবং সালফার, তখন তারা ম্যাগনেসিয়াম সালফাইড নামে একটা যৌগ গঠন করা সম্ভব। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝে যাচ্ছ যে কোন পর্যায়ে 2টি ভিন্ন মৌলের পরমাণু যৌগ গঠন করতে পারে। এবার আসো তোমরা একটু এই চিত্রের দিকে লক্ষ্য করো, আইসোটোপস অফ হাইড্রোজেন। এখানে দেখো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। তাহলে আমরা আগে আইসোটোপ বলতে কি বুঝি? কোনো মৌলে ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণুর পরস্পরকে আইসোটোপ বলে। এখানে তোমরা লক্ষ্য করো, এই দেখো এখানে প্রথম চিত্রে প্রোটন একটা এবং উভয় চিত্রে আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সমান থাকে, প্রোটন একটা একটা। এখানে দেখো নিউট্রন নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন যে একমাত্র হাইড্রোজেন মৌলের পরমাণুর অধিকাংশ পরমাণুতে নিউট্রন থাকে না। এই চিত্র লক্ষ্য করো, একটা প্রোটন একটা নিউট্রন। এই চিত্রে দেখো একটা প্রোটন 2টা নিউট্রন। এতে কি পরমাণুর মধ্যে ভর সংখ্যার ভিন্নতা হয়। আমরা এই দেখো এই হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এটা এবং প্রথম চিত্রের ভর 1। এরপরে দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, দ্বিতীয়টায় ভর সংখ্যা 2, পরেরটা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা 3। বিজ্ঞানীরা এটাকে এই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনের পরমাণুকে বলছেন প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এই জন্যই এর পূর্বে যে আমি বলেছিলাম ম্যাগনেসিয়ামের 3টে আইসোটোপ আছে। এছাড়া এই দেখো এখানে যে এই চিত্র থেকে পরমাণুর মডেল থেকে বোঝা যায় এটা একটা কার্বনের পরমাণু মডেল। এখানেও 3টে আইসোটোপ আছে। এবার শিক্ষার্থীবৃন্দ একটু চতুর্থ চিত্রের দিকে লক্ষ্য করো। এটা একটা লিথিয়াম মৌল।
লিথিয়াম আমরা জানি এর পারমাণবিক সংখ্যা 3। এরপরে লক্ষ্য করো পঞ্চম চিত্রে ফ্লোরিন, ষষ্ঠ চিত্রে নিয়ন। তাহলে ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা 9 এবং নিয়ন এর পারমাণবিক সংখ্যা 10। এবার আমরা ইলেকট্রন বিন্যাসগুলি দেখি। 2 1, এখানে 2 7, নিয়নে 2 8। এবার দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 2, তার সর্বশেষ কক্ষস্তরে থাকবে 2টি ইলেকট্রন। এখন দেখো এই লিথিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন সে বর্জন করে তাহলে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে যে 2টি ইলেকট্রন থাকে তার সমকক্ষতা অর্জন করতে পারে এবং সে স্থিতিশীল হতে পারে। তাহলে লিথিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে এটা আয়নিক অবস্থায় পরিণত হবে। নেক্সট দেখো ফ্লোরিন। ফ্লোরিন সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, সে যদি আরও একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে এই যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, নিয়নের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা আছে 8, সে এই সমকক্ষতা অর্জন করে সে স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাহলে এখানে দেখো ফ্লোরিন ক্যাটায়নে পরিণত হইল। এবার দেখো এই যে 2টি পরমাণুর আয়নিক অবস্থায় তারা একটা আয়নিক বন্ধনে গঠন করবে। তাহলে এই 2টি ভিন্ন মৌলের পরমাণু যোগ হয়ে দেখো লিথিয়াম ফ্লোরাইড নামে যৌগ গঠন সম্ভব। পক্ষান্তরে একটু খেয়াল করো, এই যে আমাদের ষষ্ঠ চিত্রে যার একটা নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, যেহেতু সে নিষ্ক্রিয় এবং আগে থেকেই বেশ স্থিতিশীল, সে অন্য কোনো মৌলকে ইলেকট্রন দানও করবে না বা নিজে ইলেকট্রন গ্রহণও করবে না। অর্থাৎ এই ফ্লোরিয়ামের সাথে লিথিয়ামের সাথে নিয়নের কোনো যৌগ গঠন সম্ভব না। এমনকি ফ্লোরিনের সাথেও নিয়নের কোনো যৌগ গঠন সম্ভব নয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যৌগ গঠন সম্ভব কি সম্ভব না তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া আছে আমার বিশ্বাস তোমরা এখন অ্যাসাইনমেন্টটি বুঝে নিজেরাই সুন্দরভাবে তৈরি করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে পরমাণু প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান, চার্জ নিরপেক্ষ থাকে, কিন্তু যখন আয়নিক অবস্থা যায় তখন দেখলাম যে পরমাণু আর চার্জ নিরপেক্ষ থাকে না, হয় ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়নে পরিবর্তিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা একটু কাগজ কলমে লেখো, আমি একটু ফিডব্যাক নেব। তোমরা আশাগুলি উত্তরগুলি খাতায় লিখে রাখো। বিজ্ঞানীরা হাইড্রোজেনের কোন আইসোটোপটি সর্বাধিক আছে বলে বলেছেন? 2 নম্বর, এখানে এই ম্যাগনেসিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? নাম্বার 3, তোমরা একটু পঞ্চম চিত্রটা লক্ষ্য করো। পঞ্চম এবং ষষ্ঠ চিত্র দেখতে একই রকমের, আসলে প্রকৃতপক্ষে একই রকমের না, কেননা আমরা পারমাণবিক সংখ্যার ভিন্নতার জন্যই বুঝবো যে 2টি ভিন্ন মৌল। এখন বলো তো, পঞ্চম চিত্রে পারমাণবিক সংখ্যা এটা কত? মিন্স ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের
পারমাণবিক সংখ্যা কত? সংখ্যা কত? এবং ষষ্ঠ চিত্র থেকে লক্ষ্য করো যে নিয়নের ভর সংখ্যা 20, ভর সংখ্যা 20। তাহলে এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা কত? আরেকটি প্রশ্ন, তোমাদের বইতে এই অধ্যায়ে 1 নম্বর একটা মৌল নাম দেওয়া আছে হাইড্রোজেন, 2 নম্বর হিলিয়াম, 3 নম্বর লিথিয়াম এবং 18 নম্বর মৌল দেওয়া আছে আর্গন। এখন আমার প্রশ্ন হইল, এই যে 1 নং, 2 নং, 3 নং, 18 নং মৌলে আর্গনকে কেন রাখা হয়েছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এর মধ্যে উত্তরগুলি লিখে ফেলছ। তাহলে দেখো, আমার সাথে মিলিয়ে নাও। তাহলে বিজ্ঞানীরা কোন ধরনের আইসোটোপ সর্বাধিক পেয়েছেন? প্রোটিয়াম। নেক্সট কোশ্চেন, এই যে ম্যাগনেসিয়াম, এই ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা কত? 10, কেন 12টা থেকে 2টা ইলেকট্রন মাইনাস যাবে। তারপরে দেখো, এই যে এই চিত্রে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 9। চিত্র থেকে আমরা বুঝতে পারি যেহেতু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। এখন দেখো, নিয়ন এর ভর সংখ্যা যদি 20 হয়, তাহলে এর নিউট্রন সংখ্যা হবে কত? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, এটার পারমাণবিক সংখ্যা বের করে দেখে বিয়োগ করলে হবে 10। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি থেকে পরমাণু সম্পর্কে তোমরা পরিষ্কার একটা ধারণা পেয়েছ। এখন আজকের যে ক্লাসটা হলো তার একটু সারসংক্ষেপ তোমরা অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নাও। পরমাণু মৌলের ক্ষুদ্রতম অংশ, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, সেসব আণুবীক্ষণিক কণিকাকে পরমাণু বলে। পারমাণবিক সংখ্যা, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। মৌলের প্রতীকের বাম পাশের নিচে পারমাণবিক সংখ্যা বসে। ভর সংখ্যা, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রতীকের বাম পাশের উপরে ভর সংখ্যা বসে, এই যে উপরে। তাহলে ভর সংখ্যা H=P+N। নিউট্রন সংখ্যা নির্ণয়, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। একে N দ্বারা প্রকাশ করা, N=A-Z। আইসোটোপ, একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, কার্বনের 3টি, ম্যাগনেসিয়ামের 3টি ইত্যাদি। ক্যাটায়ন, কোনো মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক চার্জ বা আধানযুক্ত হলে তাকে ক্যাটায়ন বলে। অ্যানায়ন, কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হলে তাকে অ্যানায়ন বলে। যৌগ গঠন, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করলে এরা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এরূপ বন্ধনকে আয়নিক বন্ধন বলে এবং যৌগ গঠন সম্ভব হয়। তা আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের পাঠ থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দর করে গুছিয়ে তৈরি করতে পারবে। আজকের ক্লাসটি সবাই উপভোগ করার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাই আমরা সচেতন থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।